প্রতাপপুরের কেশবদাস বৈরাগীর ছেলে কিশোরীমোহন ঠাকুরের চেয়ে 7 বছরের বড়। পাবনা ইনস্টিটিউশনে 3rd ক্লাস পর্যন্ত পড়ে হিমায়তপুরের পোস্টমাস্টার দ্বারিকানাথ সরকারকে ধরল। আমাকে হাসপাতালে ঢুকিয়ে দিতে হবে, কম্পাউন্ডারে শিখব। দ্বারিকানাথ আগে পাবনা সরকারি হাসপাতালের কম্পাউন্ডার ছিল। এখন সেখানে থেকে অবসর নিয়ে গ্রামের ব্রাঞ্চ পোস্ট অফিসে পোস্টমাস্টারি করছে। দ্বারিকানাথ চেষ্টা চরিত করে কিশোরীমোহনকে হাসপাতালে ঢুকিয়ে দিলে। হাসপাতাল থেকে কম্পাউন্ডারি শিখে এসে নিজেই চিকিৎসা করতে বসে গেল গাঁয়ে। অ্যালোপ্যাথির সঙ্গে সঙ্গে বই পড়ে হোমিওপ্যাথিও শিখল। শিখে দুটোই চালাতে লাগলো একসঙ্গে। বৈদ্যগিরি ব্যবসাটা হলো কিশোরীমোহনদের ঠাকুরদার আমলের ব্যবসা। বাপ জ্যাঠা দুজনেই ছিলেন কবিরাজ। কিশোরীমোহন হলো জাত বৈষ্ণবের ছেলে। হরিভক্তির বীজ রয়েছে রক্তের ধারায়। কিন্তু হলে কি হবে, প্রেম সাধনা করতে গিয়ে উন্মার্গগামী হয়েছে কিশোরীমোহন। কেউ বলে ওকে বুঝবার জো নেই, ও নানা পথ ঢুঁড়লে কি হবে, মনে মনে ও ঠিক আছে। আবার কেউ বলে ও ন্যাড়ানেড়ির দলের লোক, ওর সাধন পথই ওই। বলার কারণও আছে ঢের। গ্রামের যত সব অসৎ প্রকৃতির লোক, তাদের সঙ্গেও কিশোরীমোহনের ভাবের অভাব নেই। যত সব কামাচারী, তাদের সঙ্গে রীতিমতো অন্তরঙ্গতা। ওদের সঙ্গেই ওর ওঠা বসা, ওদের মধ্যেই প্র্যাকটিস আরম্ভ। 2 পাল্লায় সমান ভারী, কখনো এদিক ঝুলছে কখনো ওদিক ঝুলছে। আন্তরিকতার হাওয়া বইছে তখন। কখনো ওদের সঙ্গে মিশে ওদের সামিল হয়ে যাচ্ছে, কখনো ওদের নিয়েই হরিনামের সংকীর্তন আরম্ভ করছে। দুমুখ দুটো পথের ওরাই হলো যাত্রা সহচর। কিশোরী যেমন আছে ঝোলে তেমন আছে অম্বলে, যেমন আছে রিপুসেবীদের সাধন সহচর্যে তেমন আছে ঈশ্বর অভিলিপ্সায়। এবার একটা পাল্লার ওজন একটু বাড়িয়ে দিতে পারলেই হয়। সমানের উপর একরতি চড়ালেই ঝুলল অমনি। ঈশ্বরানুরাগের পাল্লায় একরতি হতে পারলেই আরগুলো আর পাল্লা দিয়ে বাড়বে না। সেই অনন্যরতি হবার নামই ভক্তি, ঈশ্বর ধামে যাওয়ার সিঁড়ি। ঠাকুর একটু নজর রাখতে লাগলেন। ওই একরতি ওজন চাপাতে হবে কিশোরীমোহনের কীর্তন প্রিয়তার পাল্লায়। নাম হলো যার একানুরক্তি, হরিপাদপদ্মের অনন্য রাগ ক্ষুধা, ঈশ্বর প্রণয়ের অনপনেয় পিপাসা। বাঁকুড়া সোনামুখীর হরনাথ ঠাকুরের খুব নাম। হরনাথ সিদ্ধ মহাপুরুষ। হরনাথের গান তখন লোকের মুখে মুখে। সাঁড়ার কাছেকার একখানা গ্রাম, নাম হলো বিলবাগনি, কিশোরীমোহনের বোনের গাঁ। ভগ্নিপতিরা হলো হরনাথ ঠাকুরের শিষ্য। বিলবাগনি থেকে মাঝে সাঝে ওরা দল নিয়ে কীর্তন করতে আসে প্রতাপপুরে, কিশোরীমোহনের সম্বন্ধের সুবাদে। হরিনাথের কীর্তন শুনিয়ে যায় তারা। হরনাথের এক আত্মীয় বিনোদও আসে প্রতাপপুরে। হরনাথের কথা বলে ভক্ত রসিকদের আড্ডায় বসে, আর হরনাথের বাঁধা গান গেয়ে শোনায়। বেশ মিষ্টি গলা, সুন্দর গায় বিনোদ। হরনাথের কীর্তন শুনে প্রাণ মেতে গেল কিশোরীর। বিনোদকে ধরে বসলো, চলো ভাই, এবার তোমার সঙ্গে আমাকেও নিয়ে চলো সোনামুখী। হরনাথের সঙ্গে সাক্ষাৎ করে বললে, বাবা আমাকে দীক্ষা দিতে হবে।
শ্রীচরণে স্থান দিতে হবে অধমকে। কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত, হরনাথ সব শুনলেন। শুনে বললেন, কেন বাবা, ঘরের কাছেই তো রয়েছে পরম গুরু, সেখানেই আগে তল্লাশ করো। বাড়ি ফিরে এলো কিশোরীমোহন। ভাবলে, বাড়ির কাছেই যদি থাকে পাবো তবে একদিন নিশ্চয়। ফিরে এসে কীর্তন লাগালো দলের লোকজন নিয়ে। আর অন্তরের মধ্যে প্রার্থনার দানা বেঁধে উঠল ধীরে ধীরে। যদি এই আশেপাশেই এসে থাকো, দয়া করে একবার ধরা দাও তবে। অপরিচয়ের নীড় ভেঙে একবার পরিচয়ের খোলা আকাশে নিয়ে চলো। ঠাকুরের কীর্তন বন্যাও ঠিক এই সময় গাঁয়ে গাঁয়ে গিয়ে ঢুকেছে। শুনলেন, প্রতাপপুরের কিশোরী ডাক্তার কীর্তন করছে। তত জুৎসই না হলেও আরম্ভ করেছে। অমনি অনন্তনাথকে নিয়ে যাতায়াত আরম্ভ হয়ে গেল কিশোরীমোহনের বাড়িতে। অনন্ত তখন প্রায় সর্বসময়ের সাথী হয়েছে ঠাকুরের। সন্ধান যখন পেয়েছে তখন সান্নিধ্য ছেড়ে যাবে না। হাতখানা যখন ধরেছই তখন একটু ওঠা বসা করাও কাছে রেখে, তোমার জন্য 2 ফোঁটা ঘাম ঝরুক এই দেহ দিয়ে। সন্ধে হলেই ঠাকুর বলেন, অন্তারে চল কিশোরী ডাক্তারের বাড়ি। ধীরে ধীরে কিশোরীর কীর্তন দলের প্রাণ স্বরূপ হয়ে উঠলেন ঠাকুর। কিশোরী যন্ত্রের তার বাঁধতে বসেছিল। ঠাকুর এসে হাতে তুলে দিলেন বাঁধা বীণাটি। নতুন করে জেগে উঠল যেন কীর্তনের প্রতিযোগিতা। পাড়ায় পাড়ায় দল গড়ে উঠল কীর্তনানন্দের অমৃত নেশায়। এমনটি একবার এসেছিল কীর্তনোদ্দীপনা। ঠাকুর তখন পাবনা স্কুলের ছাত্র। ঠাকুর আবির্ভাবের পর সেই প্রথম নামের নেশা। সূর্যোদয় যেমন অন্ধকারের প্রস্থান, ঈশ্বর আবির্ভাবে তেমনি প্রকৃতির রাজ্যে ঋতু পরিবর্তন। পাপ মরুতে অবতরণ করেছে পাপ পাবনের সুরধ্বনি। তার সঞ্জীবনী রসের ধার গিয়ে ঢুকছে মর্ত মাটির অণুতে অণুতে। বাল অনুকূলের কীর্তন বিলাস ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের অন্তরে। সেটা হলো 1308 সালের বৈশাখী সংক্রান্তির দিন। হিমায়তপুর থেকে মহেশ সিংহ আর ভোলা চাকি কীর্তনের দল জুটিয়ে গ্রাম পরিক্রমা করতে করতে গিয়েছে নাজিরপুর পর্যন্ত। নাজিরপুর হাটতলায় দিনু দত্তর দোকানে বসে তামাক খেতে খেতে টিটকারি দিলে ভোলা চাকি, তোমাদের গাঁয়ে এসে বেজায় মুখ খিস্তি করে গেল হিমায়তপুরের লোক, তা ভাই কিছু মনে করো না। গাঁয়ের 5 ভদ্রের দরবারে কথাটা রটিয়ে দিলে দিনু দত্ত আর তার ভাই গিরি দত্ত। কীর্তন শুনিয়ে এমন কথা বলে গেল কেন? আমাদের কি ধর্মবর্জিত গ্রাম? একদিন পাল্টা দিতে না পারলে আমাদের মান থাকে কেমন করে? আর সে পাল্টা দিতে হবে ওদের উপর 1 টপকা বেশি দেখিয়ে। মজলিসে গৃহীত হয়ে যায় প্রস্তাবটা। কীর্তন দিয়েই তবে হিমায়তপুর বিজয় করতে হবে। দলাদলি সত্ত্বেও এক হলো এবার গাঁয়ের লোক। হিমায়তপুর থেকে এসেছিল 1 দল, নাজিরপুর থেকে গেল 2 দল। জ্যৈষ্ঠের প্রথম রবিবারেই বিরাট 2 দল গিয়ে ঘুরে এলো হিমায়তপুরের ভিতর দিয়ে একেবারে ছাতনি পর্যন্ত। একি রে, ওরা 2 দল আনলো হে? আচ্ছা দাঁড়াও, হিমায়তপুর থেকে তার পরের রবিবারে বেরুলো 4 দল, ডবলের ডবল। নাজিরপুর চেতে উঠল। ফের রবিবারে পাল্টা দিয়ে ঘুরিয়ে নিয়ে গেল 8 দল। 4-এর ডবল আবার কত হয় দেখো। তারপর হিমায়তপুরের 16, নাজিরপুরের 32। রীতিমতো লড়াই আরম্ভ হয়ে গেল কীর্তনের। তার চরম হলো আষাঢ় সংক্রান্তির দিন। নাজিরপুর দোগাছির লোকেরা একত্র হয়ে দল জুটিয়ে নিয়ে এলো দূর দূর থেকে। নিজের নিজের খোল করতাল নিয়ে কীর্তনের দল এলো
চিথলিয়া, ভাওডাঙ্গা, বাঁশের বাদা, ছিলমপুর, পাকুড়িয়া, সাঁড়া সব জায়গার লোক গিয়ে কীর্তনের দল ধরে আনলো কাতারে কাতারে। 132 দলের বিরাট বাহিনী নিয়ে হিমায়তপুর ঘুরে পাবনা পর্যন্ত টহল নিয়ে এলো নাজিরপুরের গ্রামবাসীরা। পাবনার যাবতীয় লোক মায় হাকিম মহল পর্যন্ত অবাক। ফৌজদারি মামলার আসামি হিসাবেই এ তল্লাটের লোকের পরিচয় জানা ছিল। এবার জানা গেল এরা মেতে গেলে সবই করতে পারে। কিন্তু এই প্রতিযোগিতার পরই থেমে গেল কীর্তনের আন্দোলন। বান এসেছিল, জল নেমে গেল, জোয়ারের পর ঘুরে এলো ভাটা। এবার সেই পলির উপর বীজ ছড়াতে লাগলেন ঠাকুর। কীর্তন প্রবর্তনে ব্রতী হলেন নতুন করে। দেখলেন ওদের মাতিয়ে রাখতে পারলেই ভালো, যদি মাতিয়ে রাখতে পারা যায় ভালোই। যারা দিনের আলোয় দস্যুতা করে তাদের সাহস আছে বই কি। এবার সেই সাহসের ঘোড়ায় সহিস বসিয়ে দাও। অশ্বের বেগ দেখে কেন ভয় পাও, সে বেগকে লাগাম দিয়ে কাজে লাগাও। মরা দলগুলোকে জাগিয়ে তুললেন আবার প্রাণের মন্ত্র দিয়ে। কীর্তনের প্রতিযোগিতা শুরু হলো আবার নতুন ঢঙে। লুকিয়ে লুকিয়ে সব দলেই মাতব্বারি করতে লাগলেন ঠাকুর। কিন্তু বেশি খাতির জমে উঠল কিশোরীর সঙ্গে। অন্তরের সঙ্গে জমে উঠেছে খানিকটা আন্তরিকতা। ঠাকুর বললেন, দাঁড়াও, আমি তোমাকে গান জোগাচ্ছি, নতুন নতুন গান। গান দিয়ে ওদের পরাভূত করো। কিশোরী দেখেছে সে গান অতি চমৎকার, ভাষায় যেমন সরল, ভাবে তেমনি গাঢ়। ওরই সঙ্গে যদি কিশোরী তার নিজের গলা জুড়ে দেয়, একখানা গানেই তবে বাজিমাত। লাফিয়ে উঠল কিশোরী, ভাই তুমি আমাকে গান লিখে দিতে থাকো। ঠাকুর গান লিখতে লাগলেন, আর কিশোরী তার গলা দিয়ে তা গাইতে লাগলো। গানের সঙ্গে সুরও দিতে লাগলেন ঠাকুর। গান শুনে হকচকিয়ে গেল সবাই। এমন দিব্যভাবের আনকোড়া সব গান কোথায় পায় ও রোজ? তা যেখানেই পাক না কেন, তার জন্যে পরোয়া কি। আমি তোমাদের গান জোগাবো, ওর থেকে আরো উঁচু দরের গান। যেসব দল কিশোরীর দলের গান শুনে হতাশ হয়ে পড়েছিল, তাদের পাড়ায় গিয়ে উস্কানি দিয়ে এলেন ঠাকুর। গান গেয়ে তোমাদের হারাবে এমন আস্পর্ধা কিশোরী ডাক্তারের? রও, আমি আছি তোমাদের সঙ্গে। না আছেন কার সঙ্গে? যেমন জীবের হৃদয়ে তেমনি জলে স্থলে, যেমন বনপাড়ায় তেমনি ব্রাহ্মণ সমাজে। সকলের বন্ধু না হলে বিশ্ববন্ধু বলেছে শুধু এমনিটা। বাঁধের মুখ খুলে দিলেন কায়দা করে। সুদর্শনের তীক্ষ্ণতা দিয়ে খণ্ডিত করলেন ওদের কুয়ের মোহ। ভালোটুকু দেখতে দেখতে ভালোটি দেখাতে লাগলেন। সবাই মেতে উঠল আবার কীর্তনে। নামের প্লাবনে প্লাবিত হলো আবার দেশ দেশান্তর। আর একদিকে গানের বিনিময়ে প্রাণ দিয়ে বসল কিশোরী। ঠাকুরের তৈরি গান না হলে আর কীর্তনই জমে না তার। শেষে শুধু সঙ্গীত নয়, সঙ্গীতকারকেও পাওয়া চায় কীর্তনের আসরে। সঙ্গীত দিয়েছ, এবার সঙ্গ দাও। আর দাও তোমার সঙ্গের প্রতি আমার সুরত সম্প্রীতি। একটু বয়স হতেই দাড়ি রেখেছে কিশোরী মোহন। যেমন আবক্ষ দাড়ি, মাথায় তেমনি ঘন কুঞ্চিত বাবড়ি। দাড়ি আর বাবড়ি দুলিয়ে দুলিয়ে নাচতে লাগলো এবার কিশোরী মোহন। নৃত্যময় হতে হতে তন্ময় হয়ে পড়ে কিশোরী। তরুর মূলে রস গিয়েছে, তারুণ্যকে রুখবে কে এবার? প্রাণ তটিনীতে বান ডেকেছে, মানের তরি ডুবু ডুবু। মানের পর্দা না ঘুচালে কেমন করে দেখবে সেই পরিমাণের ঊর্ধ্বস্থিতকে? মাপ দিয়ে যাকে কয়েদ করা যায় না, পেতে চাইলে সেই অপরিমেয়কে।
একটু ডুববো না, একেবারে ভরাডুবি করো, ভরিয়ে দিয়ে ডুবিয়ে দাও একেবারে তোমার অতল করুণা সিন্ধু জলে। একটু দিয়েছ, এবার আরো দাও। কি দেব গো? ঠাকুর তেমনি নির্বিকার, নিরহংকার। ক্ষুধার নিবৃত্তি দাও, সংস্থিতি দাও চিত্তের। আমি কি বাড়ির এক ঢোক চেয়েছি? আমি যে সমুদ্র পান করব। কিশোরীর মিনতিময় দৃষ্টিতে করুণার আর্দ্রতা। ওগো, আর নয়, এবার আমাকে পদস্থ করো। এই ক্ষুধার জন্যেই বুঝি অপেক্ষা করছিলেন ঠাকুর। নিঃসংকোচে উপদেশ দিয়ে দিলেন, চলে যাও এবার হরনাথ ঠাকুরের কাছে। এখান থেকে ওখানে ঠেলা, ওদিক থেকে ফের এদিকে ধাক্কা। ঠাকুর বলেন হরনাথের কাছে যাও, হরনাথ বলেন ঠাকুরের কাছে যাও। টানাপোড়েনের মধ্যে পড়ল কিশোরীমোহন। একবার যায় সোনামুখী, উপদেশ পেয়ে আবার ফিরে আসে হিমায়তপুরে। কিছুদিন কীর্তন করে। ক্ষুধার উদ্রেক দেখলেই ঠাকুর অমনি পাঠিয়ে দেন সোনামুখী। এমনি করে শেষে হাঁপিয়ে ওঠে কিশোরীর মন। অত তত্ত্ব তালাশে আমার কাজ নেই, আমার তত্ত্বজ্ঞানে দরকার কি? আমি চাই সেই তৎপুরুষকে, সেই সর্বতত্ত্বসারে পরম তত্ত্বাবধায়ককে। আমি তো শুধু উপদেশ চাই না, আমি চাই উপনিবিষ্ট হতে। কিন্তু ঠাকুর তেমনি অন্তরালচারী, তেমনি পরোক্ষ প্রিয়। সূর্যের দিকে এমনি খালি চোখে তাকানো যায় না, অপেক্ষা করতে হয় সূর্যগ্রহণের জন্যে। মানুষের কাছে ভগবানও হলেন তাই, আগে তাঁকে গ্রহণ, তারপর তাঁকে দেখা। তখন দয়া করে তিনি ধরা দেন। অমৃতের মধুরতা কেমন? যেমন তুমি ক্ষুধার্ত তেমন। কিশোরী ভাবলে, হরনাথ যখন বলেছিলেন মানিক তখন নিশ্চয়ই হাতের কাছেই আছে। রত্ন যদি হাতের কাছে, তবে হারাবো কেন? তবে কি না, মনটা একটু লোলুপ হয়ে ওঠে। জিল্লাটা একটু দেখতে হবে সেই রত্নের। লুকোচুরির মধ্যে থেকেই আদায় করে নিতে হবে সেই ঠাকুরত্বের একটা ঠাহর। ভিড়ের মধ্যে থেকে প্রিয়জনের একটা চোখের বুলি।